ডক্টর অশোক লাহিড়ী খুব দামি একটা কথা বলেছেন, আমারও মতামত। সেটা হচ্ছে এই সরকার বর্তমানে যে রাজ্য সরকার নতুন শপথ নিয়েছে, সেই সরকারটা বেসিক্যালি অনুদান নির্ভর সরকার দিয়ে চলবে। 2000, 1000, 2000, 2000 অ্যাড করে দিন, তারপরে আপনি বলবেন। দুঃখের কথা, একদম চিন্তার কথা, মানুষকেও না অনুদান নির্ভর করে দেওয়া হচ্ছে। একদম মানুষকে নিজের পায়ে দাঁড় করানো হচ্ছে না। গান্ধীর একটা কথা আমার মনে পড়ছে যে মানুষ যদি বড্ড বেশি রাষ্ট্র নির্ভর হয়ে যায় তাহলে সেই মানুষের ব্যক্তিত্ব শেষ হয়ে যায়, আর মানুষের যদি ব্যক্তিত্ব শেষ হয়ে যায় মনুষ্যত্ব বলে কিছু থাকে না। মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। অনুদান নির্ভর মানুষ, আমি তাকে এই দিলাম সেই দিলাম সেই দিলাম, তুমি আমার কাছে থাকো, এইভাবে সরকার চলে না। পুলিশ থাকবে না, পার্মানেন্ট পুলিশ, সিভিক পুলিশ থাকবে, পার্ট টাইম থাকবে, টিচার থাকবে, ফুল টাইম টিচার নিয়োগ করবো না। এগুলো দিয়ে আর যাই হোক প্রশাসন হয়তো টেম্পোরারিলি কিছু ভোট পাওয়া যায়, একবার দুবার ভোটে জেতা যায়, কিন্তু ইন দা লং রান একটা সিস্টেম, একটা শেষ হয়ে যাবে। বলুন ডক্টর গাঙ্গুলি, তাহলে where is the end? মানে আমরা বলছি আমরা সব নেগেটিভ বিষয়গুলো নিয়ে, ইনসিডেন্টলি আমরা যে তিনজন আজকে এই আলোচনায় বসছি, তিনজনই সদ্য বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী এবং পরাজিত। মানুষের সমর্থন আমরা পাইনি, কিন্তু মানুষের কথা বলার জন্য আজকে আমরা এই ঘরোয়া বৈঠকে বসছি। আমার এই প্রসঙ্গেই বারবার মনে হচ্ছে, তাহলে বিধানসভায় এই যে বাজেটটা হলো, এই বাজেটে কয়েকটা জিনিস আমার খালি বারবার মনে হচ্ছে, যে কথাগুলো আমরা বিধানসভায় গিয়ে বলতে পারতাম। আনফর্চুনেটলি ম্যান্ডেট আমাদের সেই অধিকারটা দেয়নি, কিন্তু এই প্রশ্নগুলো করার দরকার আছে সোশ্যাল প্ল্যাটফর্মে। 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রেখেছে সরকার। প্রত্যেকটা সরকারি অফিসে ব্যাকডোর দিয়ে কন্ট্রাকচুয়াল ঢুকিয়ে 6000, 7000, 8000 টাকা একটা ডিপার্টমেন্টাল লিস্ট যদি অডিট করা হয় বোঝা যাবে যে সরকারের দিকে যারা রিটায়ার্ড সব সিনিয়র অফিসার বসিয়ে দিয়েছে। আমি তো আমি ওয়েবেলের কথাটা বলছি এই কারণে, রাজীব কুমারকে বসিয়ে রাখা হয়েছে এবং সমস্ত রিটায়ার্ড অফিসারদের বসিয়ে রাখা হয়েছে। ওখানে ঝকঝকে তত্ত্বকে কোয়ালিফাইড এখনকার ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেমেয়েগুলো চাকরি পেতে পারতো, আইটি ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা চাকরি পেতে পারতো। সেখানে সব রিটায়ার্ড লোকেদের 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে দিয়ে বসিয়ে রাখা আছে ওয়েবেলের মতো ইন্ডাস্ট্রিতে। সারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে বাবু, সমস্ত কন্ট্রাকচুয়াল জব, সমস্ত সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল জব, পার্ট টাইম টিচার। আপনি জানেন, আপনারা জানেন নিশ্চয়ই, ডক্টর গাঙ্গুলি আপনিও জানবেন নিশ্চয়ই, যে মাস্টার ডিগ্রি ফিজিক্সে করার পর 2000 টাকার পার্ট টাইম স্কুলে শিক্ষকতা চাকরি হয়েছে, প্রাইভেট টিউশন। আমাকে সেদিনকে আমার হোয়াটসঅ্যাপে একটি ছেলে লিখেছে যে দাদা, আমি স্কলারশিপের ভিত্তিতে, দীর্ঘদিন ধরে স্কলারশিপের ভিত্তিতে আমি ম্যাথামেটিক্সে এমএসসি ফাইনাল কমপ্লিট করে ফেললাম, ফার্স্ট ক্লাস পেয়ে দেশের বাড়িতে ফিরে এলাম। বাবা টানতে পারছেন না, চাষবাস করবো, এখন চাকরির অবস্থা বড্ড খারাপ। ভাবুন, এমএসসিতে স্কলারশিপ পাওয়ার ছেলে, ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলে, চাকরির বাজার খারাপ বলে গ্রামে চলে যাচ্ছে চাষ করতে। দুটো জিনিস দুটোই ক্ষেত্রে, নিজে যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত, অধ্যাপনার সঙ্গে যুক্ত, ছাত্রছাত্রীরা তো রোজ বলে স্যার কি করবো এরপরে, কোনো উত্তর নেই। দ্বিতীয়, এই বিগত নির্বাচনের পর থেকে ছোট বা মাঝারি ব্যবসায়ী বা যারা কাজ করে খেত তাদেরও ব্যবসা বাণিজ্য কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা শান্তিতে ব্যবসা করতে পারছে না, বন্ধ হয়ে গেছে। সেই লোকগুলো কোথায় যাবে? যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আপনাদের দুজনেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন, হয়তো আপনাদের একই অভিজ্ঞতা। তার ছোট হয়তো একটা কারখানা ছিল, একটা বিল্ডিং, কথাটা আমরা বলছিলাম, মানে সোশ্যাল ইকোনমিক বয়কট, এই সোশ্যাল ইকোনমিক বয়কট এবং একেবারে প্রিমেডিটেটেড যে কথাটা, সেই মানুষগুলো যাবে তাদের, এটা মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। আমি কিছু করতে পারি না তাদের জন্য। প্রতি বছর 9 লক্ষ ছেলে মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করে, মানে পরীক্ষা দেয়। 12 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পাস করে, 21 লক্ষ, 12 লক্ষ থেকেই 9 লক্ষ এইচএসএ করে। এই ছেলেগুলো শেষ পর্যন্ত পড়াশোনার জন্য কোথায় যাবে, চাকরির জন্য কোথায় যাবে? আমি আজ থেকে 7-8 বছর আগে হিসেবে বলছি, 42 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলায়। আমি জানি আমার পরিচিত লোকেরা, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরা, তারা 15,000 টাকা মাইনের জন্য বাংলার বাইরে চলে যাচ্ছে। 42 লক্ষ, শেষটা কোথায়? আমি খালি বারবার, এটা আমাকে খুব কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসছেন, বেশ কিছু মানুষ তাকে নিয়ে এসছেন, তার ডোল পলিটিক্সটা সাকসেস পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে নতুন ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট সব কি হারিয়ে যাবে? এই বাজেটে অন্ধকার, কি বলেন? এই বাজেটে কথাটা বলছি না, বল। এই বাজেটে রঘুনাথপুরে নাকি এত মানুষ চাকরি পাবে, এখানে নাকি এত মানুষ চাকরি পাবে, ট্যানারিতে নাকি কয়েক লক্ষ মানুষ চাকরি পাবে। এটা কিন্তু বিগত 10 বছর পশ্চিমবঙ্গের জনসংখ্যাটা কত? মমতা বন্দ্যোপাধ্যায় যত এক্সপিরিয়েন্স গত কয়েক বছর ধরে দিয়েছেন,
মানে যা যা চাকরি তাই তো শুরুটা হয়ে যাবে। 10% মিললেও 10 কোটি ক্রস করে ক্রস করে কিন্তু এটা ঠিকই যে পশ্চিমবঙ্গে যদি মাঝারি বা ভারী শিল্প না হয় এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, পরিষ্কার কথা। সব থেকে বড় কথা কিছুতেই trust, হবে না। বিশ্বাস। সম্ভবত আপনি যে কথাটা বললেন যে দু শ্রেণী, আপনাদের কি এখন মনে হয় ইন্ডিয়া- পশ্চিমবঙ্গে আগামী 1 বছরে 5 বছরে ভারী বা মাঝের শিল্প আসবে বাইরে ইনভেস্টমেন্ট? আমার তো মনে না হয় মানে এইরকম অ্যাটমসফিয়ার হলে আসবে না, কেন আসবে? এরকম পলিসি হলে আসবে না, সে তো কনফিডেন্স ইনফিউজ করতে পারবে না। কেন সেই প্রথাগতভাবে সেই তোলা, সেই ধমকানি, সেই চোখ রাঙানো, সেই জিনিসই থাকবে। অথচ আমি এটা দেখি কিরকম অদ্ভুত প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। এটা ঠিকই যে বাম আমলে যে ধর্মঘটের সংস্কৃতি, প্রচুর ম্যান্ডে নষ্ট হতো, শ্রম দিবস, সেটা এখন বন্ধ করা হয়েছে, কিন্তু তাও আসছে না কেন? আসছে কারণ কনফিডেন্সটা নেই। এরা বলে গুজরাটে কটা শিল্প হয়েছে, আমি পরিষ্কার বলছি গুজরাট বা কর্ণাটকে গত 10 বছরে যা ইনভেস্টমেন্ট হয়েছে তার 1/10 পশ্চিমবঙ্গে হয়নি। কিন্তু এই যে এখন গোটা ভারতে নতুন গাড়ির একটা রেজিম আসছে, সেটা হচ্ছে যে ব্যাটারি চালিত গাড়ি, এবং ব্যাটারি চালিত গাড়ির অনেক বড় বড় কোম্পানি গুজরাট বা সব অন্য কর্ণাটকে তারা ইনভেস্টমেন্ট করছে, কর্ণাটক, এবং সেটা তামিলনাড়ু, 600 হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে। তাদেরকে এখানে কেউ নিয়ে আসে আচ্ছা, যোগী রাজ্য সম্বন্ধে সকাল বিকেল একেবারে। আমাদের সংবাদ মাধ্যম, বাংলা সংবাদ বাংলা মাধ্যম, সংবাদ মাধ্যম। বাংলা বুদ্ধিজীবীরা হ্যাঁ। মানে কান্নাকাটি করেন তো, হ্যাঁ। সেই যোগী রাজ্যকে স্যামসাং বিশ্বাস করে সেখানে চায়না একদম। চায়না থেকে সরিয়ে কারখানা এনেছে। বন্ধ করে নিয়ে এসে ওখানে ইন্ডিয়াতে লাগাচ্ছে। তো তাহলে আর এই যে বুদ্ধিজীবীর কথা আপনি শেষে সম্ভবত যে ফান্ডামেন্টাল একটি প্রশ্ন আপনি ওঠালেন, এক হলো যে আমরা তিনজনেই দেখেছি, সক্রিয়ভাবে দেখেছি, এখনো দেখছি, যে যে ভোট পরবর্তী হিংসা যেটা হয়েছে সেটার একটা ফিজিক্যাল ভায়োলেন্সের দিক, অন্যটা হচ্ছে মেন্টাল টর্চার, এক্সক্রিশিয়েটিং মেন্টাল টর্চার। এবং একাধিক জায়গায় আমরা দেখেছি যে তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া, তাদের ছোট বিজনেস বন্ধ করে দেওয়া, একেবারে এক একটা ঠেলা তারা চালাতে পারবে না। এখান থেকেই কিছু দূরে সাউথের দিকে, সেখানে মাছের দোকান, সে 30 বছরে তার মাছের দোকান তাকে বন্ধ করে দিতে হবে। সন্দেশখালীতে রিক্সা চালককে বলেছে 1 লাখ টাকা দিতে দিতে হবে, নাহলে চালাতে পারবে না। তৃণমূল অফিসে গিয়ে মুচলেখা দিয়ে রিক্সা চালাচ্ছে, তাও প্রতিদিন চালাতে দিচ্ছে না। বীরভূমের কঙ্কালীতলা, আমি কথাটা বলি, আমি নাম নিয়ে বলছি, বীরভূমের কঙ্কালীতলার পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে ডমিনেট করে মামুন শেখ। মামুন শেখের সেই কঙ্কালীতলার পঞ্চায়েতে এত ডমিনেশন যে কঙ্কালীতলার মন্দিরের পাশে কারা বসবে কারা বসবে না সে ঠিক করে মামুন শেখ। পঞ্চায়েতের অন্য হিন্দু সদস্যরা চুপ করে থাকে, তৃণমূলের পঞ্চায়েত। এবং যারা যারা বিজেপি করেছে তাদেরকে আইডেন্টিফাই করে ছোট ছোট দোকান, এই ছোট গয়নার দোকান, মাটির গয়নার দোকান, সেগুলোকে বন্ধ করিয়েছে। তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে মহিলাদেরকে পা ধরিয়েছে এবং খাতায় নাম রেজিস্টার করিয়ে প্রত্যেকদিন এখানে হাজিরা দিতে হবে, পার্টি তৃণমূল জয়েন করলে তাহলেই দোকান দিতে পারবে। আমার মনে পড়ছে তাহলে কি মানে আমি জাস্ট আমার কথা হলো যে আমার নিজের কয়েকটা মানে যে ইস্যুস যেগুলো আমাদেরকে, এক হলো যে তাহলে কি মানে এই যে ডিসক্রিপশন, এবং আমি এখানে যদি একটি পরিষ্কার ভাবে বলি, এই যে ডিসক্রিপশন আমি শুনছি, এরকম মামুন শেখ, সৈকত মোল্লা, শাহজাহান শেখ বাংলার এখন আনাচে কানাচে দাপট দেখাচ্ছে। এবং আজকে পশ্চিম বাংলার যা পরিস্থিতি, এ অবিভক্ত বাংলার মুসলিম লীগের সময় সরকার যখন ছিল সেই পরিস্থিতি। তাহলে কি আগামী দিনে, পরিষ্কার আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা, 75 বছর হয়েছে পশ্চিম বাংলার, আগামী বছর 75 বছর হবে পশ্চিম বাংলার গঠন, বাঙালি হিন্দু কি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে এই সরকারের অধীনে? এক। এবং এই যে বুদ্ধিজীবীদের কথা আপনি বললেন, ওই তারা তো একটা চিঠি লিখলো না ভারতের রাষ্ট্রপতিকে, তারা তো একবার, আমরা চাই না, উই ডোন্ট এক্সপেক্ট ফ্রম দেম, কিন্তু তাদের কনসিয়েন্স কোথায়? তারা একবার কোন রকম একটি টু শব্দ করলো না। আপনার বাড়িতে যেখানে বম্বিং করলো, আপনার বাড়িতে দিনের পর দিন এখানে এসে রাত্রিরে হামলা করেছে, তারা কোনো প্রশ্ন করলো না? আপনার সাথে মতে নাই মিলতে পারে, আপনি অন্য মতাদর্শের লোক, কিন্তু আপনি একজন বিশিষ্ট লোক, বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট বুদ্ধিজীবী, আপনার হয়ে তারা প্রতিবাদ করলো না? জয় গোস্বামী প্রতিবাদ করলো না? তার নিজের সিকিউরিটি লাগে জয় গোস্বামী, তার প্রতিবাদ করলো না? এক। এবং এই যে শেষ যেটা আমার বিষয় প্রশ্ন, যেটা হলো এইগুলো রয়ে যাচ্ছে যে বাঙালি বুদ্ধিজীবী তাহলে কি প্রজাতি হয়ে গেল, তারা কোন প্রজাতি হয়ে গেল? এবং মনে আছে তো আমার যে এখানে এই বাঙালি বুদ্ধিজীবী সমূহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, প্রণব বাবু যখন রাষ্ট্রপতি তখন ইনটলারেন্স চলছে, টলারেন্স ইনটলারেন্স,
তখন রাত বিরেতে চিঠি প্রণব বাবুকে, বাঙালি বুদ্ধিজীবীরা। একটা চিঠি তো রামনাথ কোবিন্দকে যায়নি বাঙালি বুদ্ধিজীবীদের দিক থেকে। এবং আমি নিজে জানি যে এই যে প্রাক্তন আমলারা, অনেক প্রাক্তন আমলা, প্রাক্তন আইএএস আইপিএস অ্যাম্বাসেডার্স তারা চিঠি লিখেছে ভারতের রাষ্ট্রপতিকে। সেখানে একজন প্রাক্তন ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন, যিনি সই করেছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই লিস্ট একেবারে দূরবীন দিয়ে দেখেছেন, দেখে যখন তার নামটা আইডেন্টিফাই করেছেন, বলেছেন যে ওহো দেখে নেব ওকে। এই যে দেখে নেব ওকে, এই দেখে নেবর স্বভাবটাই তো কিন্তু এই ভোট পরবর্তী হিংসা কেবলমাত্র, এটা নজিরবিহীন। কিন্তু আপনি জিজ্ঞেস করলেন না অন্য কোনো রাজ্যে না, যে রাজ্যে বিজেপি বছরের পর বছরও ক্ষমতায় আসে সে রাজ্যেও হয় না, যে রাজ্যে বিজেপি সরকার হেরে গিয়ে বিরোধী পক্ষে চলে যায় সে রাজ্যেও হয় না, কিন্তু এই রাজ্যে হচ্ছে। এবং শেষে তাহলে বিমলদা, আপনি রাষ্ট্রবিজ্ঞানের লোক এবং আপনি অধ্যাপনা করান, সন্ময়দা আপনাকেও বলবো, তাহলে তো আমাদের ভাবা উচিত। এবং আপনাদের মনে আছে, আমরা সবাই, আমার তো লাস্ট ফেজ ছিল সেই জন্য আরো বেশি করে দেখেছি, যে সেখানে বারবার সে বলতে দেখেছি ইলেকশনের সময় যে ইলেকশনের জন্য কোভিড ছড়িয়েছে, ইলেকশনের জন্য কোভিড বেড়েছে। তাহলে তো বলা উচিত যে থার্ড ওয়েভ আসবে অক্টোবরে, বলছে ডাক্তার, থার্ড ওয়েভ আসবে অক্টোবরে। এবং থার্ড ওয়েভ যদি অক্টোবরে আসে তাহলে তো নভেম্বরে কোনো বাই ইলেকশন করানো যাবে না, করানো উচিত না। আমার মনে হয় ইলেকশন কমিশনকে খুব সিরিয়াসলি এটা দেখা উচিত যে পশ্চিম বাংলায় আগামী 8 মাস 10 মাস যতক্ষণ না কোভিড পরিস্থিতি নর্মাল হচ্ছে সারা দেশে এবং পশ্চিম বাংলায় কোনো বাই ইলেকশন করা উচিত না। তাতে কে মুখ্যমন্ত্রী থাকলো না থাকলো, আমরা তো আমাদের জনগণের কথা ভাবতে হবে। আমাদের একটা নতুন জিনিস দেখার সৌভাগ্য হতেই পারে, শিব ঠাকুরের আপন দেশের আইন কানুন সর্বনাশী, 5 বছরের জন্য নন এমএলএ একজন মুখ্যমন্ত্রী পাবো। হ্যাঁ, তাও হতে পারে। আমি একটা কথা বলি, আজকেই সকালে একটা লেখা লিখতে গিয়ে দ্য মার্জিনাল মিনিস্টার বইটা পড়ছিলাম, প্রফুল্ল চক্রবর্তী, অসাধারণ অসাধারণ কাজ, সেটাকেও সাপ্রেস করেছে বামপন্থীরা। সেখানে এই বুদ্ধিজীবীদের একটা কথা উনি বলেছেন যে এত মানুষ ওপার থেকে এসেছে, এত মহিলাদের সম্ভ্রমহানি ঘটেছে ইত্যাদি, সেই সময় বাংলার বুদ্ধিজীবীদের একটা বড় অংশ চুপ ছিল, কিন্তু প্রতিবাদ করেনি। ফলে এই বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় সম্পর্কে আমার কোথাও একটা এবার প্রশ্ন দেখা দিচ্ছে, এই লোকগুলো সত্যিকারের সেনসিটিভ মানুষ তো? এবারে এত মহিলার সম্ভ্রমহানি হলো, 60 বছরের ঊর্ধ্ব মহিলা, তার সম্মান নষ্ট হচ্ছে, সে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইছে। একজন তথাকথিত প্রগতিশীল বামপন্থী তারা কেউ কথা বলে? আমি পরিষ্কার ওদের বলে দিচ্ছি, আগামী দিনেও তোমরা কথা বলতে পারবে না, কথা বললে আমরা বলবো যে তোমরা আগে কি করেছো। সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যম একটা বড় অংশ বিজ্ঞাপনের লোভে কিচ্ছু দেখায় না, যা দেখায় ভেতরে বা গোপনে। আরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরিমানা হয়েছে 5 লক্ষ টাকা। এই সময় পত্রিকা বলতে গিয়ে জরিমানা শব্দটা উল্লেখ করে, ভয় পাচ্ছে, জমা দেওয়ার নির্দেশ। মানে এরা সংবাদ মাধ্যম এই সময় পত্রিকা তার কারণ কি এই সময় আমি কোনো পত্রিকা সম্বন্ধে ব্যক্তিগত বলতে জানি না, কিন্তু এই সময় পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি জেলে গিয়েছিলেন, আপনারা জানেন, ভুবনেশ্বরে দীর্ঘদিন ছিলেন। তার পরিবর্তে যাকে সম্পাদক করে নিয়ে আসা হলো তিনি রেকমেন্ডেড বাই চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বলে শোনা যায়। বুঝতে পারছেন? সেখানে স্বাভাবিকভাবে জরিমানা হয়ে গেল, মানে জমা দেওয়ার নির্দেশ। আদালত জরিমানা করেছে, সেই আদালত জরিমানা করেছে, শব্দটা ব্যবহার করতে পারবে না এই সময় পত্রিকা, জমা দেওয়ার নির্দেশ। ডক্টর গাঙ্গুলি প্রশ্ন করেছেন যে এটা আমরা কোন দিকে যাচ্ছি, তো ভাবতে হবে তো আমাদের। প্রথম কথা হচ্ছে এ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতিকে নতুন করে গড়ে তুলতে গেলে কিন্তু পলিটিক্যাল সিস্টেমকে বদলাতে হবে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আজ অব্দি কাউকে বলিনি। আমার যেখানে এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়ের যেখানে ভোট গোনা হচ্ছিল, মাঝখানে আমি একটু বেরিয়েছিলাম, আমার একটি ছেলে তার বাড়ির মায়ের মাথা পেটে গেছিল, তাকে একটা ট্যাক্সি তুলে দিতে গিয়েছিলাম। সেখানে আমার দিকে পাথর ছড়া হয়েছিল, পাথর ছড়া হয়েছিল, মানে এটা চিন্তা করা যায়, পাথর ছড়া হয়েছিল। আমি কপাল ভালো বলে বেঁচে গেছি। কিছু লোক আমাকে তো চিনতে পেরে যায়, কারণ মুখটা জানি, দেখে টেলিভিশনে, হেরে গেছে আরো নানা রকম গালিগালাজ, সেগুলো আমি আর কানে দিই। এটা তো হচ্ছিল নেতাজি ইন্দোর স্টেডিয়াম, এটা হয়েছে এখানে। কিছু লোক জাস্ট হাতে আর পাথর ছিল না বলে ছুটতে পারেনি, কিছু ইটফিট ছুটেছে, আমার গায়েও কিছু লেগেছে। তারপর আমার সঙ্গে একটি ছেলে সব পালিয়ে চলুন আপনি দিয়ে আমাকে জবরদস্তি প্রায় স্কুটারে তুলে নিয়ে চলে গেছিল। এই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কিন্তু পৌঁছে গেছি যে মানুষ
একজন যদি পরাজিত হয় তার দিকে ভিড় ছুটতে হয়, তো শুনেছিলাম পাথর ছুঁড়ে মেরে ফেলা হয় আরো দেশে, কি পশ্চিমবাংলায় চালু হলো নাকি? পশ্চিমবাংলায় তাই চালু হচ্ছে। এবং লুজিং, ইজ ইট আ ক্রাইম টু লুজ ইলেকশন? হেরে যাওয়া কি অপরাধ নাকি? নির্বাচনে দাঁড়ানো অপরাধ? আমার এটাই প্রশ্ন। বিরোধী দল করা অপরাধ? একটা বলে- প্রশ্ন বিমলদা, এটা আপনি বলছেন কাতর কাতর কণ্ঠ, তার সাথে আমি নিজে কথা বলেছি এবং আমি দেখাও করতে যাচ্ছি। কবে যাচ্ছি, কার সাথে, কোথায়, সেটা আমি ডিসক্লোজ করছি না, কেন তাদের অসুবিধা হবে, তার অসুবিধা হবে। অসুবিধা হবে। কাতর কণ্ঠে আমাকে এই প্রশ্নটা করেছে যে দাদা, পশ্চিম বাংলায় কি অপরাধ এক বিজেপি করা? পশ্চিম বাংলায় কি অপরাধ হিন্দু হওয়া? এবং পশ্চিম বাংলায় কি অপরাধ বিরোধী দল করা? মানে কেন? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলি একটা, আমি যেহেতু মেদিনীপুরের মানুষ, ওখানে অনেকে সিরিয়াসলি বলেছে, আমার বাড়ি থেকে উড়িষ্যার কাছে, বলে আমরা এবার উড়িষ্যার ওপারে গিয়ে কিছু জায়গা যদি কিনে রাখবো, হয়তো আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হতে পারে। কোন কষ্ট থেকে মানুষ এটা বলে? এখানে ভালো ব্রেন এখানে থাকতে চায় না। এখানে যারা সরকারি কর্মচারী তারা ভালো মাইনে পেলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এখানে মাইনে কম পাবে, তারা বাইরে চলে যেতে চায় ভালো ব্রেন। পশ্চিমবাংলা ক্রমশ কিন্তু জড়িয়ে যাচ্ছে একটা অদ্ভুত একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে, যেখান থেকে কেটে বেরোনো যায়, যেগুলো মানতেই হবে। এক একজন মন্ত্রী, ধরুন তৃণমূলের সে এমএলএ হয়ে নির্বাচিত হয়ে সে মন্ত্রী, আগেও মন্ত্রী ছিল, এমএলএ হয়ে আবার মন্ত্রী হয়ে গেল। তাদের বিধানসভায়, আমি চেক করছি, তাদের বিধানসভায় বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, মেরে ফেলা হয়েছে। সেই মন্ত্রীদের কোনো দায়বদ্ধতা একবার মনে পড়লো না? মুখ্যমন্ত্রী নেই তো মন্ত্রী। ফেক 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 করে যাচ্ছে। বোলপুরে গৌরব সরকারকে কামারপাড়ায় ইলেকশনের দিন তাকে মারা হলো। গৌরবের বাবার সাথে কথা, দেখা করা, তাকে সাহায্য যোগানো, সে যাতে কমপ্লেনটা ঠিক করে ফাইল করে, আন্ডার প্রেসার সে যাতে ব্যাক না করে, এগুলো সব করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বোলপুরের যিনি বিধায়ক জিতে আবার মন্ত্রী নির্বাচিত হলেন, তিনি শপথ নেওয়ার পর তাকে রাজভবনে জিজ্ঞেস করা হলো যে আপনি জিতে গেলেন আবার? বললেন হ্যাঁ, আমরা তো মানুষের সাথে বেইমানি করি না, সেই জন্যে। গৌরব সরকারকে মেরে ফেলা হলো, তোমার পার্টির কর্মীরা, গুন্ডারা তাকে ঘর থেকে বার করে এনে তাকে পিটিয়ে খুন করলো, কেন? সে বিজেপি করে বলে। সেটা আপনার মনে হলো না মানুষের সাথে বেইমানি? আজ অব্দি দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট উনি দেওয়া প্রয়োজন মনে করলেন না, আক্ষেপ করে। এদিকে তাকে, তার পরিবারকে দিনের পর দিন প্রেসারাইজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের লোক দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের একটি প্রেসার ট্যাকটিক্স করা হচ্ছে, এবং সে সংবিধানের ওপর ওথ নিয়ে মন্ত্রী হয়ে বলল আমরা মানুষের সাথে বেইমানি করি না। এর চেয়ে বড় বেইমানি হতে পারে? যে তুমি মন্ত্রী হয়েছো, তুমি সবার মন্ত্রী, তুমি সবার বিধায়ক। নরেন্দ্র মোদীজি তো বলেন যে আমাকে ইলেক্ট করেছে তার জন্য কাজ করব, যে করেনি তার জন্য আমি দায়বদ্ধ। এই হলো এই যে আপনি বলছেন যে পশ্চিমবাংলার সংস্কৃতি। সেই জন্য সন্ময়দা, আমি শেষে একটি কথা বলতে চাই, যে আমাদের পরিষ্কারভাবে আগামী 5 বছর 2,28,00,000 মানুষ যে ভোট দিয়েছে, এবং আমি আজকে পরিষ্কার কথা বলছি, যদি কারণ মনে হয় যে এটা বিভাজনের কথা, বিভাজনের রাজনীতি, তাই সই, অনেক সহ্য করা হয়েছে। 2,28,00,000 মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। তাদের ওয়েলফেয়ার, তাদের জন্য কাজ আমাদের নির্বাচিত প্রতিনিধি, এবং আমরা যারা হেরে গেছি আমরাও, আমাদের করে যেতে হবে। বিভিন্ন ইস্যু তুলে ধরতে হবে, বিভিন্ন ফোরামে সেইগুলোকে চর্চা, আলোচনা আমাদের করতে থাকতে হবে। 1, 2 হলো 2,57,00,000 যারা ভোট দিয়েছেন মা মাটি মানুষের সরকারকে, আগামী 5 বছর তাদের কনসিয়েন্স, বিবেকের প্রতি আমাদের বারবার কিন্তু প্রশ্ন তুলতে হবে। আমি যে আপনারাও একটু একটা যোগ করি, যে রাজ্যে যদি ক্রমান্বয়ে সংবিধান লঙ্ঘিত হতে থাকে, তাহলে আমার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে যে সংবিধান রক্ষার দায়িত্ব কিন্তু সরকারের। ফলে সরকারকে অনেক বেশি অ্যালার্ট হতে হবে যে এ রাজ্যে সংবিধান রক্ষিত হচ্ছে কি না। কারণ ভারতের সংবিধান কিন্তু কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে সংবিধান রক্ষিত যাতে হয় সেটা দেখার। সুতরাং কেন্দ্রীয় সরকারকে অ্যালার্ট হতে হবে, সংবিধান রক্ষার জন্য যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। কিন্তু আমি তো সন্ময়দা একটা কথা বারবার বলবো, ইনফ্যাক্ট উই শুড অ্যাপিল টু দি ইলেকশন কমিশন, এবং আমাদের খুব স্ট্রংলি অ্যাপিল করা উচিত অ্যাজ সিভিল সোসাইটি, অ্যাজ সিটিজেন্স, যে যতক্ষণ না প্যান্ডেমিক পরিস্থিতি নর্মাল হচ্ছে, পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে কোনো বাই ইলেকশন করা উচিত না।
কেন এটা মানুষের কাছে হানিকারক হবে। এবং আমাদের তো একবার ইলেকশনের সময় দোষারোপ করাই হয়েছিল যে আমরা নাকি করোনা ছড়াচ্ছি, আমরা সেই দোষ আচ্ছা আবার দিতে এতদিন রাজি নই। এই পুরসভাগুলো ইলেকশন হয়নি কারণ তখন তো প্যান্ডেমিক ছিল না, ছিল না তো, দিনের পর দিন পুরসভাগুলো পড়ে রইল। তখন হয়নি। এখন প্যান্ডেমিকের সময় আমাদের কেন এখন করা প্রধান উচিত? কাজ কিন্তু মানুষকে ভালো করা, সব মানুষকে টিকা দেওয়া। এ দেশের সব মানুষের আগে Priority টিকা হচ্ছে দান আগে complete টিকা হবে, দান। তারপরে এগুলো। তারপর সেগুলো তারপর প্রথম প্রায়োরিটি হচ্ছে টিকা এবং দান। তার সঙ্গে এটাও আমার দাবি, আমাকে বহু মতুয়া মানুষরা বলেন তারা খুব খুশি হয়েছেন তাদের একজনকে মন্ত্রী করা হয়েছে। তারা বলেন যে দাদা আপনারা দাবি তুলুন আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা যেন অবিলম্বে চালু হয়। এটাও আমরা আশা করব খুব দ্রুত এটা চালু হবে, যাতে মতুয়া মানুষজনের কাছে অন্তত এই বার্তাটা যায় যে তারা অনেক কষ্টে সব খুইয়ে দেশে এসেছিলেন, নাগরিক হয়ে দেশে বেঁচে থাকেন, তারা ভোট দিয়েছেন, তাই নাগরিক এইরকম একটা অতি জেনারেলাইজ যে ভার্সন পশ্চিমবঙ্গে শুনি আইন অত সহজে চলে না, অনেক ভেবেই এই আইনটা করা হয়েছে। সুতরাং অবিলম্বে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হোক, অবিলম্বে অন্তত দেখা হোক যাতে সব মানুষকে টিকাদান করার আর পরেই টিকাদান নির্বাচনী ব্যবস্থা হোক। সর্বদা এই জিনিসটা আমাদের বারবার তুলতে হবে, কিন্তু টিকাদান ডিসক্রিমিনেশন টিকাদানে যাতে না হয়। একদম সে বিজেপি করে বলে টিকাদান হবে না, ওই ওয়ার্ডে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে আমি সেখানে ক্যাম্প করব না, টিকার ক্যাম্প, এই জিনিস কিন্তু দরকার হলে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে, অমানবিক। দিস ইজ আনকনস্টিটিউশনাল, দরকার আনএথিক্যাল, হলে কেন্দ্রীয় সরকারকে এবং হস্তক্ষেপ এটা হতে পারে না, এটা হতে পারে না। এবং দরকার হলে এটা একেবারে অন্যান্য স্তরে, এই কথা অলরেডি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে। আপনি লাস্ট কিছু কথা আপনি বলুন, তারপর আমরা না, আর কিছু না, আশা আমরা করি আজকে- সবটাই হতাশার মধ্যে ডুবে যাচ্ছিলাম মাঝে মাঝে কথা বলতে বলতে, শুনতে শুনতে। কিন্তু আমার কথা মনে হয় ডক্টর গাঙ্গুলি, নিমলদা, থ্যাংক ইউ সো মাচ, আপনারা আজকে এত সুন্দর আলোচনা মূল্যায়ন করলেন। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে, সেটা হচ্ছে যে উই শুড নট লুজ আওয়ার হোপ। নো কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি। আশা হারানো তো ঠিক নয়। লড়াই জারি রাখতে জারি হবে, রাখতে তার হবে। কারণ লড়াই মানুষের জারি দিকে রাখতে হবে তাকিয়ে। এই কারণ যে বহু মানুষ, ওই 2,28,00,000 নয়, 2,80,00,000 মানুষ যারা তৃণমূলকেও ভোট দিয়েছে, তারা সবাই যে জেনে বুঝে ভোট দিয়েছে তা নয়। সেই মানুষগুলোকেও ঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আর হিন্দুদের বাঁচতে হবে। আমি এই কথা বলছি এই কারণে, বাঁচতে হবে ভালোভাবে বাঁচতে হবে এই কারণে আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে কিন্তু হিন্দুরা। এ কথাটা বললে কেউ কেউ কমিউনাল বলবে, কিন্তু সেটা সত্যিটা তো চিরকালই সত্যি হয়ে থাকে। সত্যি বলতে গিয়ে গ্রাম আমি বাংলার মনে যা করি সব না। সংবাদ পাচ্ছি, অবস্থা কিন্তু ভালো নয়। আমরা আশা করব যে এ রাজ্যে যে যারা সরকার চালাচ্ছে তারা সেন্সে ফিরবেন। কারণ নির্বাচনে ম্যাসিভ ম্যান্ডেট পেয়ে 213টা সিট পাওয়ার পরও যদি তারা সেন্সে না ফেরেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্রয় আশ্রয়ে লালিত পালিত গুন্ডারা সারা বাংলায় লক্ষ লক্ষ মানুষের উপর যে অত্যাচারটা চালাচ্ছে, 100 দিনের কাজ বন্ধ করছে, বাগান লুট করছে, পুকুরের মাছ লুট করছে, গাছের গোলা- আম, গাছের ফল গোলা কেড়ে লুট নিচ্ছে। করছে, বাসন নারীর সম্ভ্রম লুট করছে, বাড়ির অর্থ লুট করছে, ফাইন আমি ইম্পোজ তো করছে। শুনলাম দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু বাড়ি নাকি জেপিসি মেশিন ভেঙে হ্যাঁ, ভেঙে দিচ্ছে, আছে। আছে ফুটেজেস আছে, তো সেগুলো পাঠানো কথা বলি, হয়েছে। আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিমলদার কথা রেস ধরেই They বলছি, should be more active. সেন্ট্রাল গভর্নমেন্টকে আরো একটু Proactive রোল প্লে হতে করতে হবে। করছে না, কিন্তু আরো বেশি আরো বেশি রোল হতে করতে হবে। কেন মানুষের প্রাণ বাঁচানোর থেকে বড় কিছু জিনিস কিন্তু সাংবিধানিক ধারা অনেক রয়েছে নেই। কেন্দ্রীয় সরকার কিন্তু সেগুলো ফলে সাংবিধানিক ধারাগুলোকে প্রয়োগ করতে হবে। সমস্ত অপরাধীদের জেলে পুরতে হবে। যারা এই গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, 7 জন পুলিশ অফিসারকে ডাকলে হবে না। বাংলার সর্বোচ্চ স্তরের প্রভাবশালী মহলে যেখানে কোটি কোটি টাকা পৌঁছতো, যারা এই লুটের কারবারি ছিল, তাদের ধরতে হবে। অ্যাটলিস্ট বিচারের বাণী নীরবে নিভৃতে যেন না কাঁদে, সেটা কেন্দ্রীয় সরকারকে এনশিওর করতে হবে। তাহলেই কিন্তু বাংলার মানুষ কিছুটা অন্তত স্বস্তির নিঃশ্বাস নেবে। থ্যাংক ইউ আপনি- সো মাচ। আপনি যে শেষে বললেন যে একটি কথা, যে এখানে নিরাশ বা হতাশার কোনো প্রশ্নই নেই। এবং আমার মনে আছে যে এটা ইতিহাসে লিপিবদ্ধ যে 51 সালে 52 সালে নেহরু বলেছিলেন, জনসংঘের প্রতিষ্ঠা যখন হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে পাবলিকলি নেহরু বলেছিলেন, আই উইল ক্রাশ জনসংঘ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার উত্তরে বলেছিলেন যে জওয়াহরলাল নেহরু নিজেকে ডেমোক্র্যাট বলে এবং উনি বলছেন আই উইল ক্রাশ জনসংঘ। এবং শ্যামাপ্রসাদ বলছেন তার উত্তরে, আমি বলছি আই উইল ক্রাশ দ্যাট ক্রাশিং মেন্টালিটি। আমাদের আগামী 5 বছর মনে রাখতে হবে যে এই শ্যামাপ্রসাদের আমরা উত্তরাধিকারী, শ্যামাপ্রসাদের গঠিত মতাদর্শের আমরা বাহক,
we have to crush this crushing mentality. ক্রাশিং মেন্টালিটি Definitely. আমাদের ক্রাশ করতে পারবে না এই মেন্টালিটি We have রেখে to আমাদের crush the crushing দ্যাট mentality. ক্রাশিং মেন্টালিটি উই হ্যাভ টু ক্রাশ। ধন্যবাদ, আপনি অনেক সময় দিলেন চন্দ্রদা, Thank you so বিমলদা। much আপনাদের অনেকদিন সবাইকে। পর আবার আশা করি আবার মাঝে মাঝে আবার আমাদের এরকম একসঙ্গে হতে পারে।